আমাদের সঙ্গে সরাসরি ইতিমধ্যেই রয়েছে তৃণমূলের তরফে, জানিয়ে রাখবো তৃণমূলের তরফে রয়েছে দেবব্রত রয় এবং বিজেপির তরফে রয়েছে রাজ চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিনন্দা। জানাবো যে এই যে ফলাফল, প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের তরফে এগিয়ে রয়েছে আলিফা আহমেদ এবং তারপরেই রয়েছে বাম কংগ্রেস এবং ঠিক তারপরে রয়েছে এবারে বিজেপি। কি বলবেন? প্রথমেই যাবো দেবব্রত বাবুর কাছে। দেখুন, উপনির্বাচনটা মোটামুটি একটা অ্যাসিড টেস্টের মতো, মানে প্র্যাকটিস ম্যাচ বলতে পারেন। আমাদের বাড়িতে যখন মা কাকিমারা ভাত রান্না করে, দেখবেন একটা রান্না হচ্ছে, তখন একটা চালের দানা টিপে দেখে নেয় ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা দেখে নিলে মোটামুটি বুঝে যায় এখন বাংলার মানুষ কোন দিকে রায় দেবেন বা কোন পক্ষে থাকবেন বা কি বলবেন, সেটা উপনির্বাচন গুলো মোটামুটি একটা ধারণা দেয়। এখন প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে যে প্রথমে প্রায় 4,500-এর উপর ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর বাম কংগ্রেস জোট সেকেন্ড এবং বিজেপি 3 নম্বরে চলবে। এখন ভাই এখানে জয় রয়েছে, ভাই জয়কে বলছে, এখন সকালবেলা ব্রেকফাস্ট করেছে কিনা জানি না, নিশ্চয়ই করে এসছে। এখন একটু অজুহাত গুলো ঠিকঠাক খুঁজে রাখতে হবে, কারণ তো মানে গোল্ড মেডেল তো দূর, সিলভারও দূর, এখন ব্রোঞ্জের জন্য লড়াই করছে। এখন জানি না কোথায় গিয়ে থামবে। আর কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি এখন বলবে আমরা তো পুরোটাই লড়ছিলাম না, কয়েকটা বুথ নিয়ে লড়ছিলাম, অমুক তমুক, এই সেই অমুক তমুক, অনেক অজুহাত সাজাবে। এখন সেই আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে না, তারা প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপ খেলে, কিন্তু খেলার পর বলে আমরা ঠিক আমার সামনের নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সামনের ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। কতটা প্রস্তুত সেটা তো দেখাই গেল। এখন মানুষের রায় আমাদের তো মেনে, এখনো 20টা রাউন্ড গণনা আছে, হোক, আগামী দিনে পরিষ্কার হয়ে যাবে। তবে বিজেপি যে এখানে জিতছে না। রাজ বাবুর কাছে একই প্রশ্ন রাখবো, যেখানে এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে তৃণমূল এগিয়ে রয়েছে, ঠিক তারপরে বাম কংগ্রেস এবং তারপরে রয়েছে বিজেপি। কি বলবেন ইনি? অনেক কথাই বললো, ওনার প্রশ্নের আমি উত্তর দেবো, কিন্তু প্রথমে এই নির্বাচনের যে ফলাফল নিয়ে আপনি যে প্রশ্নগুলো করছেন, দেখুন, কালীগঞ্জের প্রথমত একটা ডেমোগ্রাফিক বিষয় আছে। ডেমোগ্রাফিক বিষয়ে আমরা জানি যে ওখানে প্রায় 54% তৃণমূলের একটা কোর ভোটার, যাকে তৃণমূল টুপি পরে, হিজাব পরে, তারপরে 5,600 কোটি টাকার মাদ্রাসার বাজেট দিয়ে সেটাকে সন্তুষ্ট করে রাখে। সেখানে উন্নয়ন বলে কোনো ফ্যাক্টর নয়, সেখানে একটাই ফ্যাক্টর, সেটা হলো যে ধর্মীয় তোষণ যতটা ভালো করে তৃণমূল এখন শিখে গেছে, সেটা তৃণমূল তার ফল পাচ্ছে। উল্টো দিকে একটা এমন ভোট রয়েছে যাদেরকে মালদা মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা। দেখুন, প্রথম 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড হয়তো আপনি দেখবেন বিজেপি তৃতীয় স্থানে আছে, এতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ এই যে প্রথম রাউন্ডের যে গণনা যেই বুথগুলো থেকে শুরু হয়, সেই বুথে বিজেপির ভোট ছিল না বা এখনো নেই, কারণ সেই বুথগুলোতে তৃণমূলের কোর ভোটার, ওই হিজাব ভোটার থাকে। দ্বিতীয় কথা, যে বাম কংগ্রেস যে দুজন একসাথে লড়ছে, দুটো শক্তি একসাথে লড়েও তৃণমূল কংগ্রেসের এই ভোটে কোন রকমের আঘাত ফেলতে পারছে না, তো বাম আর কংগ্রেসের ব্যর্থতা, এখানে তো বিজেপির ব্যর্থতা নেই। কারণ আমরা কোনো বিশেষ সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি না। ধর্মীয় উন্মাদকে আমরা তার সহযোগিতা নিয়ে ধর্মীয় উন্মাদকে আমরা সমর্থন করতে পারি না। আমরা টুপি পরে ঈদ মুবারক করব, এসব কিছু আমাদের দ্বারা হবে না, তাই জন্য তারা আমাদেরকে ভোট দেয় না। আমরা কথা বলবো উন্নয়নের, আমরা কথা বলবো ট্রিপল তালাক হবে না, আমরা কথা বলবো ওয়াকফ আইনে যে দখলদারি করে রেখেছে জমি, সেটাকে এক্সপোজ করতে হবে। আমরা তো এইসব কথা বলবো, তো উন্নয়নের কথা বলবো। এবং দেবব্রত এখানে বাংলাদেশের কথা বললেন, আমি তো ভাবছি যে আপনি পাকিস্তানের কথা কেন বললেন না? আপনি যদি পাকিস্তান থেকে কন্টেস্ট করেন না দেবব্রত দা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঢাকা করাচি থেকে কন্টেস্ট করে, উনি 99% ভোট পাবেন, কারণ ওখানকার মানুষ ওনার অনেক বড় ফ্যান হয়ে গেছে। উনি যেভাবে ধর্মীয় তোষণ করছেন, আনসারুল্লাহ বাংলার সক্রিয় জঙ্গি কর্মীরা যেভাবে ওনার প্রশংসায় নেমেছে, আল কায়েদার মতন সংগঠনরা যেভাবে ওনার সমর্থনে নেমে গেছে, সেটাতে পরিষ্কার আছে আপনি ইরান, ইরাক, সিরিয়া থেকে যদি আপনি ভোটে কন্টেস্ট করেন। দেবব্রত বাবুর কাছে যাবো।
আমার মনে হয় ভাই জয়ের বলার কিছু নেই। এখন বলার কিছু নেই বলেই এই যে বললো না 54%-কে আমরা বাদ দিয়ে লড়েছি, বাকি তো তাহলে 54% বাদ থাকলে তো 46% তো রয়েছে। আচ্ছা, নিশ্চয়ই আগামী দিন যখন গণনা শেষ হবে 46%-এর হিসাবটা নিশ্চয়ই নিয়ে তখন বসা যাবে। আর এই যে বারে বারে দেখুন বিভিন্ন ধর্মীয় মানুষদের যে এনারা অপমান করেন না, তার জবাব কিন্তু বারে বারে এনারা পান। এরা বিজেপি হচ্ছে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তি, আমরা তো প্রতিটা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। আর যত এইসব মানুষকে এনারা অপমান করবেন, বাংলার মানুষ তো বোকা নয়, বাংলার মানুষ মোটামুটি বুঝতে পারছে। বাংলা বুঝতে পারছে, তার ফলাফল দেখবে এই নির্বাচনগুলো তো প্রতিফলিত। কিছুদিন আগে বলবে আমাদের ভোট দিতে দেয় না, আমার নির্বাচন ঠিক করে না। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হচ্ছে। এখানে যদি তোমার সংগঠন না থাকে, তোমাদের মানুষ যদি ভোট না দেয়, তোমরা যদি এজেন্ট বসতে না, সেগুলো কি রাজ্য সরকারের দায় নাকি? তোমরা বারে বারে এগুলো একটা একটা করে অজুহাত গুলো খুঁজে বার করবে। এত এনার্জি মনে হয় এখন নষ্ট করার সময় আসেনি। 2026-এ এনার্জি গুলো জমিয়ে রাখো, আরো 5 বছর মমতা ব্যানার্জিকে কুৎসা করতে হবে, রাজ্যের মানুষকে কুৎসা করতে হবে, এই এনার্জি গুলো জমিয়ে রাখো। আবার 2031-এ তখন যদি তোমরা পশ্চিমবঙ্গে থাকো তখন দেখা যাবে। আশা করি 2031-এ ওই ভারতবর্ষ থেকেও বিজেপি বিদায় নেবে। মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারছে এদের এদের ধর্মীয় বিভাজন, জাতিগত বিভাজন। দেখুন ভাই জয় যে কথা বললো, এখন ওকে আমি দোষ দিচ্ছি, জয় খুব ভালো ছেলে, কিন্তু ওকে যেগুলো পড়িয়ে শিখিয়ে পাঠানো হচ্ছে এগুলো তো বলতে হবে। আমরা পশ্চিমবঙ্গের 11 কোটি 12 কোটি মানুষকে নিয়ে ভাবি। 11 কোটি মানুষকে আমরা পশ্চিমবঙ্গবাসী মনে করি, 11 কোটি মানুষকে আমরা বাঙালি মনে করি যারা বাংলায় থাকে। দেবব্রত বাবু, একটা প্রশ্ন রাখবো, যেখানে আপনি বললেন যে 26-এর বিধানসভার আগে এটি একটি টেস্ট ম্যাচ, তাহলে কি আশা করছেন আপনারা, কি হবে ফলাফল বিধানসভায়, কি আশা রাখছেন? টেস্ট দেখুন, ফলাফল তো দেখুন, আমরা তো 2021 থেকেই তো ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। বাংলার মানুষ ক্রমশ বিজেপি ক্ষয়িষ্ণু শক্তি। আর বিজেপি কিছু কি বলে ব্র্যান্ডেড দাগি লোকজন বিজেপিতে নিয়ে গিয়ে তাদের ওয়াশিং মেশিনে পরিষ্কার করে তারা ভেবেছিল বোধহয় সামনে মুখ করে বাংলায় কি স্পেশাল কিছু করে ফেলবে, কিন্তু কার্যত সেটা তো হয়নি। ক্রমশ 2021 থেকে ওদের সিট কমছে, লোকসভায় সিট কমছে, বাই ইলেকশন হারছে। তো দেখাই যাচ্ছে আগামী দিনে কোথায় গিয়ে ঠেকে। দেখুন দেখুন, মানুষকে বোকা ভাববেন না, মানুষ একদম অত্যন্ত বুদ্ধিমান। তারা দেখছে কোথা কাকে দিয়ে উন্নয়ন হয়, কারা ধর্মীয় মেরুকরণ করছে, কারা ছোট জাত উঁচু জাত নিচু জাত, তুই অস্পৃশ্য, তুই অমুক, তুই এটা করিস না, তুই এটা খাস না, তুই ওটা কেন করবি। ওটাই এইসব মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এগুলো ভালোভাবে নেয় না। এদেরকে এই জিনিসটা দেবব্রত বাবুর সঙ্গে থাকুন। আবার রাজবাবু, আপনি কিছু বলবেন এই যে বিষয়গুলো যে আলোচনা হচ্ছে, যিনি বললেন দেবব্রত বাবু, কি বলবেন ইনি? দেখুন, আমি জানি না উনি কোন টিউশন সেন্টার থেকে উনি পড়াশোনা করে এসেছেন। আমার মনে হয় উনি হয়তো ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়ার প্রফেসরের কাছে উনি তথ্য নিয়ে এসেছেন, যার কারণে ওনার কাছে তথ্যগুলো ভুয়ো আছে। সাল 2000, আমি যদি 14 থেকে যদি নির্বাচনের ফলাফলগুলো একবার দেখি, 2014-তে বিজেপির ভোট শতাংশ ছিল 25%। 2019-এ বিজেপির ভোট শতাংশ বেড়ে দাঁড়ায় 32%, কালীগঞ্জ বিধানসভাতে। 2021-এ বিজেপির ভোট গিয়ে দাঁড়ায় 32%তেই থাকে, এবং সাল 2024-এর যে নির্বাচন, তার মধ্যে বিজেপির ভোট পার্সেন্ট প্রায় 32.5%। আর উনি কোথা থেকে বিজেপিকে ক্ষয়িষ্ণু দেখছেন আমি জানি না। ক্রমশ বামেদের ভোট, সেটা সিপিএম এর ভোট হোক বা কংগ্রেসের ভোট হোক, সেটা তৃণমূলে গিয়ে ক্রমশ গিয়ে যোগদান করছে। তৃণমূলের কাছ থেকে তৃণমূল এখন গিয়ে সিপিএম আর কংগ্রেসের কাছে ভোট ধার করছে। পরপর তাদের ভোট 25 থেকে নিয়ে তাদের কাছে এখন ভোট 50%। এই একদিকে বিজেপির ভোট ইনট্যাক্ট, প্রত্যেক নির্বাচনে 1% 2% করে বিজেপির ভোট বাড়ছে। আর তৃণমূলের ভোটটা হঠাৎ করে 30 থেকে কি করে যে 50% পৌঁছে গেল, এটা কোন চমৎকার, কোন ম্যাজিক, এটা মমতা ব্যানার্জি জানে। কারণ মমতা ব্যানার্জি যেভাবে হিজাব পরে আর 5,600 কোটি টাকার মাদ্রাসার বাজেট করে আনসারুল্লাহ বাংলা আর বাংলাদেশ মুজাহিদিনের, রাজবাবু, ভোট প্রচারের সময় অমিতা বলেছিলেন 200 পার, কি বলবেন এই বিষয়টি নিয়ে? ভোট প্রচারের সময় অমিতা বলেছিলেন 200 পার। যে কোনো দল নির্বাচনে যখন তারা কন্টেস্ট করে, তখন তারা জয় লাভ করার জন্যই করে। মমতা ব্যানার্জিও তো 42 বলেছিলেন, 42-এর মধ্যে উনি 40টাও জিততে পারেননি। উনি তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন 2014 থেকে দেখে যাচ্ছেন। 14-তে ধাক্কা খেলেন, 19-এ ধাক্কা খেলেন, 24-এ ধাক্কা খেলেন। কি হলো? ইন্ডিয়া অ্যালায়েন্স করলেন, প্রধানমন্ত্রী হবে বলেন, কিছু হলো? কিছুই হলো না। এবার 200 পারের আমি কথাটা বলি। আমরা বিজেপি এই রাজ্যে বলা যায় যে কোনো শক্তি বলে গণ্যতেই আসতো না।
কিন্তু 2014 পর থেকে সঙ্গে থাকুন রাজবাবু। এবারে যে নতুন আপডেট জানিয়ে রাখবো, দ্বিতীয় রাউন্ডের গণনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, যেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট যেই সংখ্যা আমরা দেখাচ্ছি, বিজেপির প্রাপ্ত ভোট যে পেয়েছে 4176, এটি বিজেপির প্রাপ্ত ভোট। দ্বিতীয় রাউন্ডের গণনার পরে গণনার ফলাফল আমরা দেখাচ্ছি, যেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট 3282 আর তৃণমূলের প্রাপ্ত ভোট 8725। আমরা কিন্তু প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের ফলাফল ইতিমধ্যেই চলে এসেছে। দ্বিতীয় রাউন্ড শেষ, আর কিন্তু মাত্র 21 রাউন্ড রয়েছে। আর ইতিমধ্যেই সেই দ্বিতীয় রাউন্ডের ফলাফল আমরা দেখাচ্ছি, কংগ্রেসের প্রাপ্ত ভোট, যেখানে কংগ্রেস এবারে 3282 ভোটে রয়েছে পিছিয়ে, বা এবারে তৃণমূলের যেই সংখ্যা 8725, অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেকটাই এগিয়ে দেখা যাচ্ছে। আবারও চলে যাব রাজবাবু, আপনি যেমন জানাচ্ছিলেন যে যেখানে অমিত শাহ বঙ্গে এসে বলেছিলেন যে 200 পার করবেন, যে বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু এখনো 200 পার হতে পারেনি। কি বলবেন এই বিষয়টি নিয়ে? ঠিক যেমন আলোচনা করছিলাম, ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় রাউন্ডের ভোট শেষ, ভোট গণনা অর্থাৎ তার ফলাফল কিন্তু চলে এসেছে দ্বিতীয় রাউন্ডে। প্রথমেই বলেছিলাম যে বিজেপি হয়তো প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড হয়তো তৃতীয় স্থানে থাকতে পারে, কিন্তু আমরা দেখুন দ্বিতীয় রাউন্ডের গণনার পরে আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ট্রেন্ডটা কি। এক তো প্রথমে উপনির্বাচন, মানুষকে আমরা দেখেছি কিভাবে তৃণমূল ভয় দেখায়, ভোটের পরে বুথে গিয়ে মানুষকে ভয় দেখাতে দেখেছি। এসব বাস্তব কথা, এটা লুকানোর জায়গা কোথাও নেই। কিন্তু এই যে বিজেপির যে দ্বিতীয় স্থানে উঠে আসে, এই যে বলছিলেন না যে বাকি 46% দেখবো আমরা কত শতাংশ পাচ্ছে বিজেপি, এই যে দেখুন বিজেপি চট করে দ্বিতীয় স্থানে উঠে গেল। তো আমি এটাই বারবার করে বলছি যে 200 পারের যে কথা বলা হচ্ছে, দেখুন বিজেপির ভোট একটা এমন রাজনৈতিক দল যে পশ্চিমবঙ্গে বিরোধী দলে থাকার পরেও ক্রমশ পর 3টে নির্বাচনে তাদের ভোট শতাংশ, ভোট যদি আপনি পুরো ভোট দেখেন, 2,30,00,000, 2,28,00,000, 2,33,00,000 এই ভোট ধরে রেখেছে। অর্থাৎ বাঙালি যে কি বলছেন অমিত শাহ যেটা বলেছেন, সেটা কি তাহলে কোথাও সত্যি হতে পারে? এই ফলাফলে তেমনটা কি উঠে আসতে পারে? কি মনে করছেন? দেখুন এই ফলাফল দুটো দিক দেখাবে। প্রথম দিক হলো যে যারা মালদাতে, মুর্শিদাবাদে, মহেশতলাতে যারা আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু একজোট হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে একজোট হচ্ছে। তারা পরিষ্কার বলছে দেখুন, আমি একটা জিনিস দেখলাম, তবে একটা আমার শিক্ষাগত যোগ্যতা জানিয়ে রাখি। আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে 1982 সালে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হয়েছি। আমার মার্কশিটটা একদম কম্পিউটারাইজ, সেটা আমি পারলে জয়কে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? দিল্লি ইউনিভার্সিটি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, জয় একটু জেনে রাখো। এবার যেটা তথ্যে আসছে, দেখুন কিছু জিনিস যদি টিকিট দিল না, তারপরেও আমি অযোগ্য নই তো, আমি অযোগ্য। আপনি ওয়াশিং মেশিনের কথা বলছিলেন, আপনি একবার গিয়ে নিজের মাননীয় মুখ্যমন্ত্রীকে শোনো, শোনার ধৈর্যটা রাখুন, শোনো না। আমি একটু দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত একটু থামুন, একটা বিষয় জিজ্ঞেস করবো, যেখানে কিন্তু এই বিষয়টি তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল 200 পার হবে, কিন্তু সেখানেও কিন্তু দেখা যায়নি। কি বলবেন এই বিষয়টি নিয়ে? শুনুন, এটা যেটা বিজেপির যেটা দেখা যায়, ওদের রাজনীতি থেকে যদি পার্টিকুলার কিছু শব্দ যদি আপনি সরিয়ে নেন না, ওদের রাজনীতিটাই মানে আর থাকবে না। কারণ দেখুন, এই যে জয় বলছে, এখন জয় অত্যন্ত ভালো ছেলে, কিন্তু ওকে বলতে হবে, কিছু তো করার নেই। দেখবেন মন্দির, মসজিদ, হিন্দু, মুসলিম, এই শব্দগুলো না বললে ওদের রাজনীতি নিয়ে চলবে না। মানে এইগুলো না বললে ওদের যেটুকু ভোট আছে, মানে মানুষকে এরা খুব বোকা ভাবে, জানেন তো, মানুষকে ভাবে খুব বোকা এরা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখবেন এই দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাবকে, যদি এটা প্রাসঙ্গিক নয় আমি বলছি, ক্লাবকে অনুদান দেয়, এরাই গিয়ে বাধা দেয়। এরা না না না, এগুলো ঠিক হচ্ছে না। এরা দেখুন জগন্নাথ যখন মানুষকে বিলি করতে যায়, তখন এরাই বাধা দেয়, এরাই বাধা দেয়। দেখতে পাচ্ছে, এরা বলে মন্দিরের প্রসাদ খেলে নাকি পেট খারাপ হয়। মানুষকে যত অপমান এরা করবে। আর এখন দেখতে হবে, এখন জয় এখন কোন ধরনের হিন্দু, অরিজিনাল উত্তরপ্রদেশে অরিজিনাল হিন্দু না পশ্চিমবঙ্গের জালি হিন্দু?
রাজবাবু কিছু বলবেন? না, এটা আমি বলছি না, এটা মাননীয় বিরোধী দলনেতা ঠিক করে দিয়েছেন। এখন কি ধরনের হিন্দু, তারপরে এরা যদি বিজেপি বলে আমি হিন্দুত্ববাদের কথাটা হিন্দুত্ববাদ, দেবব্রত বাবু সেটা সঙ্গে দেখতে থাকুন, হবে। রাজবাবু কিছু বলবেন, বলুন। আমি 30 সেকেন্ড চাইবো তিনটে ওনার প্রশ্নের একদমই উত্তর দেওয়ার জন্য। বলুন বলুন। প্রথমত আমার নাম রাজ জয়না, আমি জানি না আপনি কি খেয়ে বসে আছেন, সকাল সকাল সময় তো কি পান করে বসে আছেন আমি জানি না। আমার নাম রাজ 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 চৌধুরী। দ্বিতীয় কথা, আপনি প্রথমেই ওয়াশিং মেশিনের একটা কথা বললেন। আমি জানি না আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডের কাউন্সিলরকে মুখ্যমন্ত্রী কোন ওয়াশিং মেশিনে ধুয়েছিলেন যে আপনাকে লেঙ্গি মেরে তাড়িয়ে ধাক্কা মেরে আপনাকে বের করে দিলেন, আর বিজেপি থেকে নির্বাচিত হয়ে ওই কাউন্সিলরকে নিজের দলের মধ্যে নিয়ে ওয়াশিং মেশিনে ধুয়ে ওনাকে এখন তৃণমূলের কাউন্সিলর করে দিলেন। আপনি একবার অভিষেক ব্যানার্জিকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। দ্বিতীয় কথা, ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দেওয়ার তো কাজ আপনাদের নয়। দুর্গাপুজো তো এই পশ্চিমবঙ্গে বেশ কয়েকশো বছর ধরে চলে আসছে, কোনো সরকার তো সেই সময় অনুদান দেয়নি। আপনার কাজ তো ঘাটাল মাস্টার অ্যাকশন প্ল্যান করা, আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন করেননি? আপনি কোটি কোটি টাকা ক্লাবকে দিয়ে দিচ্ছেন, বুথে বুথে টাকা পৌঁছে দিচ্ছেন তৃণমূল ক্যাডারদেরকে ওই 500 টাকার মদ আর 100 টাকার চিকেন খাওয়ার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন দেখুন, করেন? পার্সোনাল অ্যাটাকও করবে না, বাদ বাকি যে আলোচনা হচ্ছিল যে এখনো পর্যন্ত কিন্তু এখন বলার কিছু নেই। এই বলছি, রাজের বলার কিছু নেই, রাজ এখন রাজের বলার কিছু নেই, আমার নাম জয় না, এই যে বলছি না, আমার নাম রাজ। আপনি সকাল সকাল কিছু খেয়ে নিয়েছেন, জানি না কোথা থেকে এসেছে। দেখুন, পার্সোনাল অ্যাটাক করবে না, যে বিষয়ে কথা হচ্ছিল মূলত যে এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা শেষ। আর আমি যে প্রশ্নটি রেখেছিলাম দুজনের কাছেই, কারণ দুই তরফে থেকেই বলা হয়েছিল 200 পার হয়ে যাবে, সে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। সেই একই প্রশ্ন কিন্তু আমি আবারও রাখবো, সেই বিষয়ে যেই বিষয়ে আলোচনা চলছিল মূলত। দেখুন, তৃণমূল কংগ্রেসও এবং তৃণমূল কংগ্রেসের ইন্ডি জোট, তারা 2024-এ তারা বলেছিল যে তারা নাকি 295টা আসনে জিতে নরেন্দ্র মোদীকে বিরোধী দলে বসিয়ে দেবে। তা তো হলো না। তো 200 পার যদি হয়নি, তো বিজেপি তো এমন নয় যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বিজেপি পরিচালিত করছিল। 2016-তে বিজেপি জিতেছিল আর 2021-এ তৃণমূল তাকে পরাজিত করে দিয়েছে। সঙ্গে থাকুন, আরেকটি বিষয়, আরেকটি নতুন আপডেট দিয়ে রাখবো। ইতিমধ্যে কিন্তু তৃতীয় রাউন্ডের গণনাও শেষ হয়ে গেছে। তৃতীয় রাউন্ডের গণনার ফলাফল কিন্তু আমার হাতে রয়েছে, জানিয়ে রাখবো। তৃতীয় রাউন্ডের গণনা শেষ, আর তৃণমূলের প্রাপ্ত ভোট পেয়েছে 13,761। আরো একবার জানিয়ে রাখবো, তৃতীয় রাউন্ডের গণনার শেষে যেই ফলাফল, আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের প্রাপ্ত ভোট 13,761 এবং বিজেপির প্রাপ্ত ভোট 6,297 এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,301। যে সংখ্যাটি বললাম, এ নিয়ে আরো আলোচনা আসবো। সঙ্গে রয়েছে রাজবাবু এবং সঙ্গে রয়েছে দেবব্রত বাবু। বলুন রাজবাবু। দেখুন, বিজেপি ভোট মানে রাউন্ডের পর রাউন্ড বেড়ে যাচ্ছে। আমি যেটা বললাম, প্রথম রাউন্ডের যে গণনা হয়েছে সেই বুথগুলো হলো তৃণমূলের কোর হিজাব ভোটার, কিন্তু কোথাও গিয়ে কিন্তু সংখ্যাটা অনেকটা পিছিয়ে রয়েছে। তৃতীয় থেকে দ্বিতীয়তে এসেছে, কিন্তু তারপরেও সংখ্যাটা কিন্তু অনেকটাই পিছিয়ে সংখ্যা রয়েছে। তত্ত্বটা এর মানে একটু ভালো বোঝে, ভালো বোঝে। 13,761 থেকে 6,297 কতটা দূর নিশ্চয়ই বুঝতে পারছে। আপনি বলবেন, আমি প্রথমে বলেনি, আপনি বলবেন। আপনি জিতছেন এখন, আপনি একটু সহিষ্ণু হন, বিরোধীদের কথা বলার সুযোগ দিতে হবে। আমি বারবার করে যেটা বলছি যে দেখুন, বিজেপির ভোট হলো উন্নয়নের ভোট। আমরা উন্নয়নের কথা বলে ভোট দেব। আমরা বিরোধী দলে বসে আছি, আমরা বিধানসভা ভাঙচুর করে আমরা ভোট নিতে যাই না, আমাদের ইতিহাসে নেই এটা। আমাদের দল সেই 1980 সালে যখন বিজেপি তৈরি হয়েছে তারপর থেকে ক্রমাগতভাবে আমরা এগিয়েছি দেশের রাজনীতিতে। যেখানে আমাদের একটা সাংসদ, একটা বিধায়ক ছিল না, আজকে সেখান থেকে লোকসভা রাজ্যসভাতে সাংসদ হয়েছে। 2016-র পর থেকে তো বিজেপি এই রাজ্যের শক্তি হয়ে উঠেছে। আমাদের কোনোদিন এই রাজ্য থেকে একটা রাজ্যসভা কিছু সাংসদ বলবেন ছিল না। দেবব্রত বাবু, কিছু বলবেন? খুব ভালো কথা। এবার তথ্য কি বলছি জানেন তো, দেশের মধ্যে যে দুর্নীতিতে গোল্ড মেডেল হয় না, এদের ডবল ইঞ্জিন রাজ্য, সেটা মহারাষ্ট্র জিতেছে। দুর্নীতি যদি সিলভার মেডেল হয় না, এদের ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ জিতেছে। যদি গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল হয় না, সেটা রাজস্থান জিতেছে। দেশের 3টে দুর্নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হলো এদের বিজেপি শাসিত রাজ্য। এটা নতুন করে তো বলার কিছু, মানুষ তো দেখছে। এটা আমি বলছি না, এটা সঙ্গে তথ্য থাকুন বলছি। আপনারা দুজনেই, কারণ আমাদের এই আলোচনা কিন্তু চলতেই থাকবে। আর এখন সময় কি ছোট্ট বিরতি নিয়ে নেবে, কি ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন। বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,301, সংখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে এখন প্রথমেই রয়েছে তৃণমূল কংগ্রেস, ঠিক তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। অর্থাৎ যেখানে আমরা প্রথম রাউন্ডের পরে দেখেছিলাম
বাম কংগ্রেসে গিয়েছিল বিজেপির আগে, তবে এবারে কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসেছে বিজেপি এবং এবারে তৃতীয়তে রয়েছে বাম কংগ্রেস। যেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি, যেখানে প্রাপ্ত ভোটের সংখ্যাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কার সংখ্যা কত, অর্থাৎ কে কত ভোট পেয়েছে। তৃতীয় রাউন্ডের গণনার ফলাফল কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। আবার আমরা আলোচনায় যাব, প্রথমেই চলে যাবো আবারও রাজবাবুর কাছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই যে এটা একটা অ্যাসিড টেস্ট বলা যেতেই পারে। রাজবাবু, যেমনটা সবাই বলছে যে অ্যাসিড টেস্ট একটা, কিন্তু আপনাদের প্রস্তুতি ঠিক কিরকম রয়েছে, অর্থাৎ 26শে বিধানসভার আগে ঠিক কি প্রস্তুতি রয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গে অ্যাসিড টেস্ট বলে উপনির্বাচনকে এটা যদি আপনি বলেন, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি বলছি না, ট্রেন্ড বলছে সবাই। হ্যাঁ, ওই তৃণমূল তো বলবেই। তৃণমূল যখন জিতে যায় তখন তৃণমূলটাকে অ্যাসিড টেস্ট বলে। তৃণমূল লোকসভা নির্বাচনের আগে বহু রাজ্যের নির্বাচনের ফলটাকে বলেছিল যে, নির্বাচনের ফলাফল আসার আগে বলেছিল যে অ্যাসিড টেস্ট। যেই বিজেপি জিতে গেছে তখন বলছে যে এটা তো বাংলাতে কোনো প্রভাব পড়বে না, এটা অ্যাসিড টেস্ট বলে কিছু না। তো তৃণমূল নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে বলবে, এটা ওদের কাজ। কিন্তু পশ্চিমবঙ্গে কোনো উপনির্বাচন কে আপনি যদি অ্যাসিড টেস্ট বলে এটাকে যদি সংজ্ঞা দেন, এটা ভুল। কারণ তথ্য বলছে পশ্চিমবঙ্গে যে রাজ্যে যারা ক্ষমতায় থাকে মূলত উপনির্বাচনে তারাই জেতে। এই ধরনের কিছু ব্যতিক্রম রয়েছে যেটা বিজেপি ঘটিয়ে দেখিয়েছে। লোকসভার সাথে বিভিন্ন সময় এমন অনেক উপনির্বাচন হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি জয়লাভ করেছে। এছাড়া 2021-এর আগে এমন বহু নির্বাচনে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতে যাওয়ার পরেও, যেটা 2021-এ কিন্তু বড় ব্যবধানে আমরাই জিতেছি। তো অ্যাসিড টেস্ট নয়। দ্বিতীয় কথা, এই যে ভোট গণনা যে আপনি দেখছেন, প্রথমত একটি ভোটার টার্ন আউট বলে একটা কথা হয়, যে কত শতাংশ মানুষ ভোট বাক্সে গিয়ে নিজে রায় দিতে পারলো। প্রথমত মানুষের উৎসাহ, যেরকম উৎসাহ কালীগঞ্জে দেখার কথা, সেই উৎসাহ আমরা দেখতে পাইনি। দেবব্রত বাবুর কাছে কিছু বলতে চান তিনি? শুনুন, বিজেপি যে উপনির্বাচনে রাজ্যের কতটা তথ্য আছে জানি না, উপনির্বাচনে জেতেনি। লোকসভা ভোট ছাড়া মাননীয় শ্রমিক ভট্টাচার্য উপনির্বাচনে দিব্যেন্দু ফুটবলার দিব্যেন্দুকে হারিয়ে জিতেছিলেন। আমি বললাম তো, ব্যতিক্রম বিজেপি ঘটিয়ে দেখিয়েছে। হ্যাঁ, আমি তো বলছি যে ব্যতিক্রমটা ঘটছে না, ঘটাতে পারছে না। আমি কিন্তু দুজনের কাছে একই প্রশ্ন রেখেছিলাম আপনাদের দুজনের কাছে, যেখানে কি প্রস্তুতি রয়েছে এই যে কালীগঞ্জ উপনির্বাচনে, হ্যাঁ কালীগঞ্জ উপনির্বাচন যে তথ্য দিচ্ছিল না, যে অঞ্চল যে জিতে আসবে অমুক তমুক, তার পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলছে। আমি উদাহরণ দিচ্ছি, গত 2024-এর নির্বাচনে এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এই যে ভোটটা গণনা হয়েছে 43.8%, সিপিআই 26%, বিজেপি 26.4%। কিন্তু বর্তমানে 2025-এ এসে এই যে গণনাটা হয়েছে এই বুথগুলোতে পার্সেন্টেজ আমি বলছি, তৃণমূল এখানে পাচ্ছে 60%, বাম কংগ্রেস জোট পাচ্ছে 24%, বিজেপি পাচ্ছে 14%। যে তথ্যগুলো দরকার পড়ে লিখে নাও। তাতে এখানে দেখা যাচ্ছে প্রায় 12-13% ভোট বিজেপি তৃণমূল কংগ্রেস, যেমন হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসকে গিফট করলো। এটা হচ্ছে তথ্য বলছি, আমরা তো বলছি না। এবার কিছু বলবেন রাজবাবু, আপনার কাছে কিছু বলবেন? না, এই যে উগ্র হিন্দুত্ববাদ এইভাবে বাংলার মানুষকে জিতে এসে মধ্যমা দেখা, ভোটারদের মধ্যমা দেখালো। এইটা এদের সংস্কৃতি, যে উনি ভোট দিয়ে এসে দেখালো মানুষকে, বাংলার মানুষকে মধ্যমা। এবার আমি যদি বিজেপি এখানে বসে আছে, আমি জিতে এসে মধ্যমা দেখাই, ভালো লাগবে নাকি? এটা তো বাংলার সংস্কৃতি না। মানুষ একদমই সঙ্গে থাকুন দেবব্রত বাবু। রাজবাবু, এই যে বিষয়টি উনি উল্লেখ করলো যে বিজেপির তরফ থেকে ভোট দেওয়ার পরে, অর্থাৎ বিজেপির তরফ থেকে যিনি প্রার্থী ছিলেন ভোট দেওয়ার পরে তিনি মধ্যমা দেখিয়েছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? উনি যে অভিযোগগুলো তুলছেন, কি বলবেন? প্রথমত আমি আবারও বলি যে আপনি বলবেন এটা পার্সোনাল অ্যাটাক, কিন্তু এটা কোনো পার্সোনাল অ্যাটাক নয়। দেখুন, ভোটের আমরা এই গণনা যতটা হয়েছে 3 রাউন্ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি দ্বিতীয় স্থানে আছে। উনি যে ভোট শতাংশ বলছেন, যেটাতে বিজেপি উনি বলছেন 14%, মানে তৃতীয় স্থানে। আমি জানি না দেবব্রত দা এই জয়ের উল্লাসে সকালবেলা কি পান করে নিয়েছেন, আমি সত্যি জানি না, আমি জানতে আগ্রহ নয়। দেখুন, আবারো বলবো, আপনারা টেলিভিশনে ইতিমধ্যেই রয়েছেন, সকলেই দেখছে, কোনো রকম কোনো ব্যক্তিগত আঘাত কেউ করবেন না প্লিজ। আমি আপনাকে বলবো যে দেবব্রত দা, আপনি ফ্যাক্ট চেক করুন, আপনি ফ্যাক্ট চেক করুন। বলছি, আপনি যে ফ্যাক্টটা দেখছেন সেই ফ্যাক্টটা আপনি আরেকবার নিজে থেকে চেক করুন। আপনি তো বড় ইউনিভার্সিটি থেকে পড়েছেন, থেকে পড়েননি।
আমি ইলেকশন কমিশনের সাইডে আছি ভাই, সাইডটা খোলো। এত উত্তেজিত কেন হচ্ছ? ইলেকশন সঙ্গে থাকুন। ইতিমধ্যে যে বড় আপডেট আপনাদের দিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু অষ্টম রাউন্ডের গণনা শেষ এবং অষ্টম রাউন্ডের ফলাফল আমাদের হাতে রয়েছে। তৃণমূলের প্রাপ্ত ভোট 39,808। আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের প্রাপ্ত ভোট 39,808 এবং বিজেপির প্রাপ্ত ভোট 13,020। আরো একবার জানিয়ে রাখবো, সংখ্যাটা বুঝতে পারছেন ঠিক কতটা ব্যবধান রয়েছে ভোটের সংখ্যায়। বিজেপির প্রাপ্ত ভোট 13,020 এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 14,838। আর অষ্টম রাউন্ডের পর তৃণমূল 24,955 ভোটে কিন্তু ইতিমধ্যে এগিয়ে রয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের প্রাপ্ত ভোট 39,808 এবং বিজেপির প্রাপ্ত ভোট 13,020। কোথাও গিয়ে কিন্তু আবারও বাম কংগ্রেস এগিয়ে আসলো। আমরা আবারও ফিরে যাব আলোচনা এবং প্রথমেই চলে যাব দেবব্রত বাবুর কাছে, যেখানে ইতিমধ্যে আমরা অষ্টম রাউন্ডের ফলাফল দেখে ফেলাম। দেবব্রত বাবু, এবারে যে প্রশ্নটি রাখবো যে এই যে ফলাফল যা দেখা যাচ্ছে এবং যেটি হবে একদম সর্বশেষ ফলাফল, সেই ফলাফল কি কোথাও গিয়ে এরকমই প্রভাব থাকবে, বা কি মনে করছেন এই বিষয়টি নিয়ে? 26 নির্বাচনে কি এরকমই থাকতে পারে, কি বলবেন? দেখুন, এই পশ্চিমবঙ্গে যে উগ্র হিন্দুত্ববাদ যে বিজেপি আমদানি করেছে, এই যে রাজনীতি বিজেপি আমদানি, তার তো ফলাফল পাওয়া যাচ্ছে, মানুষ তো দেখিয়ে দিচ্ছে। আবার দেখুন 3 নম্বরে হয়ে যাচ্ছে। এখন অজুহাত গুলো খুঁজে আসতে হবে। মানে যে এরা যে সনাতনীদের যে বারে বারে প্রশ্ন করে না, তারাও তো তাদেরকে বিজেপিকে মধ্যমা দেখিয়ে দিল, এখন 3 নম্বরে চলে গেছে। এখন কি অজুহাত গুলো দেবে? সেই ভোটটা পুরো শিফট হয়ে, দেখুন, যদি পশ্চিমবঙ্গের মানুষের প্রতিটি ধর্মের মানুষের অধিকার যদি রক্ষা করে থাকে একমাত্র মমতা ব্যানার্জি, সেটা তো পদে পদে প্রমাণ দিচ্ছে। এরা যদি ভাবের ঘরে বাস করে তো কিছু করার নেই। মানুষ ভোটার, জনতা জনার্দন যেটা বলবে আমাদের তো মাথা নিচু করে সেটা মেনে নিতে হবে। কিন্তু তারা অভিযোগ করে, ভোটারদের আঙুল তোলে, তার ধর্ম নিয়ে প্রশ্ন করে। এই তার ফলাফল তো প্রতিটা কি বলবেন, এই ফলাফল কি 26 নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? দেখুন, আমরা মানুষের ওপর ভরসা করি, আমরা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের উপর ভরসা করি। তারা তাদের যে মতবাদ দেবে, যে মনোনয়ন দেবে, যে আমাদের উপর আশীর্বাদ করে, আমরা মাথা নিচু করে মেনে নেবো। কিন্তু বিজেপির মতো তো আমরা আঙুল তুলে অভিযোগ করবো না। বিজেপি আসলে কারণ নয়, বিজেপি হচ্ছে নিজের স্বার্থ, মানে স্বার্থ মতো, প্রয়োজন মতো তাদের ব্যবহার করবে এবং প্রয়োজন মতো ছুঁড়ে ফেলে দেবে। এটা আগামী দিনেও দেখা গেছে। এই প্রশ্নই কিন্তু আমি রাখবো রাজবাবুর কাছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, 2026-এর নির্বাচন নিশ্চয়ই বিজেপি জিতবে, সেই দিকে বিজেপি এগোচ্ছে। একটা উপনির্বাচনের ফল দেখে যদি কেউ এটা বলার চেষ্টা করে যে আজ থেকে 8 মাস পর কি হতে চলেছে, দেখুন, এখন অনেক নদী থেকে জল গড়িয়ে যাবে। এই বর্ষাকালের তৃণমূল আর গরমকালের তৃণমূল কিন্তু এক নয়। পঞ্চায়েত ভোট আমরা দেখেছি পুরসভা নির্বাচন গুলোতে, যেখানে তৃণমূল এক সাইড জিতেছে। কি করে জিতেছিল? এই জয়গুলো কি করে হয়েছিল? 1 বছর পর যখন লোকসভা নির্বাচন হলো, তখন সেসব জায়গাগুলো থেকে বিজেপির জয় জয়কার হলো। বারবার আমি যেটা বলছি যে 2019, 2021, 2024 পরপর যে নির্বাচনগুলো হয়েছে এবং বেশ অনেক ক্ষেত্রে উপনির্বাচনগুলোতেও রাজবাবু, আরেকটি প্রশ্ন রাখবো, যেখানে দেবব্রত বাবু বললেন যে বিজেপি হিন্দু নিয়ে রাজনীতি করে, এই বিষয়টি কিভাবে দেখছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, বিজেপি হিন্দুদের কথা কে বলবে? যারা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে একটি বিশেষ ধর্মকে খুশি করার জন্য গোমাংস খেতে পারে, তারা কি হিন্দুদের কথা বলবে? তারা তো বলবে না। যারা 90% বাংলা, ইংলিশ, হিন্দি, 90% মুসলমানকে যারা ওবিসি রিজার্ভেশন দিয়ে দিচ্ছে, তারা কথা বলবে? আজকে ক্রমাগত আক্রান্ত হচ্ছে। আর এখানে উনি বলছেন ধর্মীয় উন্মাদের তো হিন্দুরা শিকার হচ্ছে। 1946-ও হিন্দুরা শিকার হয়েছিল, তারপর থেকে আজ 2025। এই বিষয়ে কি বলবেন দেবব্রত বাবু? এই যে বিষয়টি বললো রাজবাবু, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি মতামত?
দেখুন এরা তো অভিযোগ করবে, দেখুন সারা ভারতবর্ষ জুড়ে তো বিজেপির অনেকগুলো না মানে না, খুচরা অভিযোগ দোকান কিসের? রয়েছে। দেবব্রত না দা, না, মুর্শিদাবাদে আপনার দলের কাউন্সিলর ইনভলভ নেই? হাইকোর্টের রিপোর্ট বলছে মেহবুব আলমকে দেখুন হাইকোর্টের রিপোর্ট রিপোর্ট বলছে, যেটা তদন্ত বলছে হওয়ার পরে রিপোর্ট হরিয়ানা দেওয়া পড়েছে, বিজেপি, রিপোর্ট বলছে, সেই রিপোর্ট বলছে মেহবুব হরিয়ানা আলমকে। বিজেপির একজন নেত্রী, তিনি আমিরুল তিনি ইসলামকে, দেশদ্রোহিতার কাজে নিয়োজিত, তিনি আমিরুল ইসলামকে, দেশের তথ্য একজন আমিরুল একজন করে ইসলামকে। প্লিজ একজন একজন করে বলুন, কারণ এতে করে কিন্তু কারোর কথাই ঠিকঠাক শোনা যাবে না। হ্যাঁ রাজ বলে নাও, বলে নাও রাজ। আমি আমি এটাই প্রশ্ন করছি দেবব্রত দাকে, যে ক্যালকাটা হাইকোর্টে যে রিপোর্ট জমা পড়েছে, মেহবুব আলম তৃণমূলের কাউন্সিলর, মুর্শিদাবাদে যে মবটাকে লিড করছিল, সে মেহবুব আলম তৃণমূলের কাউন্সিলর, এটার উপরে উত্তর দিন। এটা তো উঠে এসেছে, এটা তো সত্যি কথা। তৃণমূল কংগ্রেসের রত্না বিশ্বাস, যিনি বলে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার কার্ড বানিয়ে দেবো, তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন যে বাংলাদেশি ভোটার, তৃণমূলের জাকির নায়েক, নিউটন দাস যাকে ভোটার আইডি কার্ড করে দিয়েছে, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের ছাত্র পরিষদের সে নেতা। একদমই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। এখন যে বিষয়টি আমরা চোখ রাখছি, অবশ্যই অষ্টম রাউন্ডের ফলাফল কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, যেখানে আবারও তৃণমূল এগিয়ে রয়েছে এবং এবারে কিন্তু আবারও প্রথম রাউন্ডের মতনই আবারও কোথাও গিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাম কংগ্রেস জোট এবং তৃতীয়তে রয়েছে কিন্তু বিজেপি। এবারে কিন্তু ফলাফলটা আবারও চেঞ্জ হয়ে গেল, যেখানে দ্বিতীয় রাউন্ডে আমরা দেখেছিলাম বিজেপি মাঝে চলে এসেছিল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মাঝে কিন্তু চলে এসেছিল বাম কংগ্রেস। ঠিক একইভাবে কিন্তু আবারও বিজেপি পিছিয়ে পড়লো, যেখানে মাঝে আবারও চলে আসলো বাম কংগ্রেস। ঠিক তেমনটাই কিন্তু অষ্টম রাউন্ডের গণনার শেষে ঠিক কেমনটাই উঠে আসছে। ঠিক যেমনটা জানাচ্ছি, ইতিমধ্যেই যে ফলাফল আবারও আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিজেপির প্রাপ্ত ভোট 18,095। অষ্টম রাউন্ডের গণনা কিন্তু শেষ এবং সেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের প্রাপ্ত ভোট 15,007, বিজেপির প্রাপ্ত ভোট 18,095। যেই ছবি আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি। অষ্টম রাউন্ডের গণনা শেষ এবং তার কি ফলাফল, সেই ফলাফল কিন্তু আমরা তুলে ধরছি। এবং তৃণমূলের প্রাপ্ত ভোট 42,348। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল রাজবাবু একদিকে এবং অপরদিকে ছিল দেবব্রত বাবু। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আমাদের আলোচনা কিন্তু চলতে থাকবে এবং চোখ থাকবে পরবর্তী রাউন্ডের পর ফলাফল কোন দিকে যায়।